ঢাকা সিলেট মহাসড়কে কাজের অগ্রগতি দেখতে গিয়ে নিজেই যানজটের শিকার হলেন সড়ক ও সেতু উপদেষ্টা মোহাম্মদ ফাউজুল কবির খান। সকাল 10টার দিকে মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়া অংশে তার গাড়িবহর আটকা পড়লে মোটরসাইকেলে গন্তব্যে পৌঁছান তিনি। মহাসড়কের পরিস্থিতি পরিদর্শনে কিশোরগঞ্জের ভৈরব থেকে ব্রাহ্মণবাড়িয়ার উদ্দেশ্যে রওনা হন সড়ক ও সেতু উপদেষ্টা। সোহাগপুর এলাকায় পৌঁছালে দীর্ঘ যানজটে পড়ে তার গাড়িবহর। এ সময় 2 ঘন্টায় মাত্র 35 মিটার এগোনোর পর গাড়ি থেকে নেমে মোটরসাইকেলে ওঠেন উপদেষ্টা। যানজট কবলিত 15 কিলোমিটার অংশ পার হতে তার সময় লাগে 3 ঘন্টা। ঢাকা সিলেট মহাসড়ক অংশের কাজ শেষ না হওয়া পর্যন্ত প্রকল্পের 12 জন কর্মকর্তাকে সার্বক্ষণিক সরাইল বিশ্ব রোডে অস্থায়ী কার্যালয়ে থাকার নির্দেশনা দেন তিনি। পরে সরাইল বিশ্ব রোড মোড়ে উড়াল সেতু করার কথা জানান সড়ক পরিবহন উপদেষ্টা। হাইওয়ে পুলিশের যে দায়িত্ব পালন করা দরকার সেই দায়িত্ব পালন হচ্ছে না, এবং এটা একটা সায়েন্টিফিক মেথডে করতে হবে। এখানে একটা ফ্লাইওভার করতে হবে। তো আমরা এই ফ্লাইওভারের জন্য ডিজাইন করার জন্য, এটার জন্য অর্থ সংস্থানের জন্য, এটার জন্য প্রকল্প প্রস্তুত করার জন্য আমরা করতেছি। এ বিষয়ে আরো বিস্তারিত জানাতে এই মুহূর্তে ব্রাহ্মণবাড়িয়া থেকে যোগ দিয়েছেন সহকর্মী জাবেদ রহিম। জাবেদ রহিম, আজ তো সড়ক ও সেতু পরিবহন মন্ত্রী উপদেষ্টা তিনি গিয়েছিলেন ঢাকা সিলেট মহাসড়কের কাজের অগ্রগতি দেখতে, এবং তিনি নিজেই সেখানে দীর্ঘ যানজটে পড়েছেন এবং পরিদর্শন এলাকায় পৌঁছাতে মোটরসাইকেলে করে, অর্থাৎ গাড়িবহর জ্যামে পড়ার পরেও মোটরসাইকেলে করে প্রায় 3 ঘন্টার মতো তার সময় লেগে গেছে। এরপরে তিনি নানা দিক নির্দেশনা দিয়েছেন। তার দিক নির্দেশনাগুলো বাস্তবায়নে এখন পর্যন্ত কি ধরনের তৎপরতা চোখে পড়ছে? আপনি বলেছেন যে ঢাকা সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ থেকে এই সরাইল পর্যন্ত যে যে কাজ হচ্ছে, এবং এই বিষয় থেকে ব্রাহ্মণবাড়িয়ার কিন্তু দীর্ঘ 3 বছর ধরে এই কাজটি কিন্তু মানে অসম্পূর্ণ অবস্থায় পড়েছিল, এবং এই কাজটি ভারতীয় ঠিকাদারি প্রতিষ্ঠান অ্যাসপলস এই কাজ বাস্তবায়ন করছে। তারা কিন্তু গত 2 বছর ধরে এখানে কোনো রকম কাজ করেনি, এবং এই কাজ না করার ফলে, এবং যে বর্তমান যে রাস্তা বিদ্যমান যে মহাসড়ক ছিল সেটি কিন্তু বিভিন্ন স্থানে ভেঙে গিয়েছিল, খানাখন্দ সৃষ্টি হয়েছিল। এতে করে বর্ষা মৌসুমে আপনার এই বিভিন্ন জায়গায় বাড়ি যানবাহন আটকে গিয়ে যানজটের সৃষ্টি হয়েছে, এবং এটি এখন মানে আপনি গত কয়েক মাস ধরে এটি একটি নৈমিত্তিক ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। ঢাকা সিলেট মহাসড়ক আপনি জানেন যে পূর্বাঞ্চলের একটি গুরুত্বপূর্ণ পয়েন্ট হচ্ছে যে ব্রাহ্মণবাড়িয়া বিশ্বরোড, এখান দিয়ে কিন্তু আপনি সিলেট যাওয়া হয়, এবং ময়মনসিংহ থেকে চট্টগ্রাম, কুমিল্লা সকল থেকে 3-4টি জেলায় এবং বিভাগে এখান থেকে যাওয়ার রাস্তা। সেই জায়গায় কিন্তু এখানে ঘন্টার পর ঘন্টা, আপনি যদি বলেন যে 10 ঘন্টা, কখনো 12 ঘন্টা, 15 ঘন্টা এখানে এই বিশ্ব মোড়ই অতিক্রম করতে যানবাহন চালকদের এবং যাত্রীদের সময় পেরিয়েছে। এই অবস্থায় আপনি দুটি এখানে বিষয় ছিল যে তাদের যে আশুগঞ্জ থেকে বিশ্ব রোড পর্যন্ত যে 4 লেনের যে প্রথম দিকে যে অনুমোদন ছিল সেটি কিন্তু পরে 6 লেনে উন্নীত হয়েছে ঢাকা সিলেট মহাসড়কের সম্পূর্ণ অংশের সঙ্গে কাজ করার জন্য। এই কাজের যে অনুমোদন সেটি অনুমোদন হচ্ছিল না, এবং এই প্রকল্পের মেয়াদও শেষ হয়ে গিয়েছিল 2025 সালে এই বছরের জুন মাসে। ফলে এই দুটি ইস্যুর কারণে কিন্তু কাজটি মানে কাজটি আটকে ছিল, কাজ হচ্ছিল না। এই অবস্থায় এই অনুমোদনগুলি হওয়ার পর আজকেই যোগাযোগ উপদেষ্টা সড়ক উপদেষ্টা এখানে ব্রাহ্মণবাড়িয়ায় এই যে বিশ্ব বোর্ড পরিদর্শনে আসার জন্য সফর করেন, এবং উনি কিন্তু গৌরব পর্যন্ত ট্রেনে আসেন। গৌরব থেকে ব্রাহ্মণবাড়িয়ার এই অংশে উনি সড়ক পথে রওনা দিয়েছিলেন, এবং দীর্ঘ 3 ঘন্টায় উনি যে আশুগঞ্জ থেকে বিশ্বরের দূরত্ব হচ্ছে 11 কিলোমিটার, দীর্ঘ 3 ঘন্টায় তিনি এখানে পৌঁছে শেষ পর্যন্ত এক জায়গায় 2 ঘন্টা 2.5 ঘন্টা বসে থাকার পর উনি মোটরসাইকেল করে বিশ্বরে পৌঁছান, এবং কাজটি উনি
আরো ব্রাহ্মণবাড়িয়া থেকে জানাচ্ছিলেন সহকর্মী জাবেদ রহিম। চট্টগ্রামের রাউজানে গাড়িতে গুলি করে হত্যার ঘটনায় 4 জনকে আটক করেছে পুলিশ, তবে এখনো কোনো মামলা হয়নি। এদিকে নিহত আব্দুল হাকিম বিএনপির কর্মী নন বলে দাবি করে দলটির পক্ষ থেকে বিবৃতি দেওয়া হয়েছে। এর আগে গতকাল সন্ধ্যায় হাটহাজারীর মদুনাঘাট এলাকায় গাড়িতে এলোপাতাড়ি গুলিতে নিহত হন ব্যবসায়ী আব্দুল হাকিম। আব্দুল হাকিম বিএনপির সাবেক সংসদ সদস্য গিয়াসউদ্দিন কাদের চৌধুরীর কাছের হিসাবে এলাকায় পরিচিত। তবে বিএনপির পক্ষ থেকে আব্দুল হাকিম দলের কেউ নন বলে বিবৃতি প্রকাশ করা হয়। তবে আব্দুল হাকিম নিহতের ঘটনায় রাউজানের কয়েকটি পয়েন্টে বিক্ষোভ মিছিল ও সড়ক অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করেন স্থানীয় বিএনপি কর্মীরা। এদিকে পুলিশ বলছে অভিযান চালিয়ে সন্দেহভাজন 4 জনকে আটক করা হয়েছে। বাকিদের গ্রেপ্তারে অভিযান চলছে বলে জানায় পুলিশ। অলরেডি সাসপেক্টেড 4 জন আমাদের গ্রেপ্তার হয়েছে। আশা করি এই ঘটনায় এর পিছনে যারা জড়িত আছেন তাদেরকে আমরা গ্রেপ্তার করতে সক্ষম হব ইনশাআল্লাহ। আবাসন, স্বাস্থ্য, শিক্ষা ও গবেষণাকে গুরুত্ব দিয়ে চাকসু নির্বাচনে ইশতেহার ঘোষণা করেছে ছাত্রদল ও ছাত্র শিবির সমর্থিত প্যানেল। এর মধ্যে শিবির প্যানেল থেকে 33 দফা ও ছাত্রদল প্যানেল 8 দফা ইশতেহার তুলে ধরেন। দুপুরে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় বুদ্ধিজীবী চত্বরে পূর্ণাঙ্গ প্যানেল নিয়ে 33 দফার ইশতেহার ঘোষণা করে শিবির সমর্থিত সম্প্রীতির শিক্ষার্থী জোট। আবাসন, যাতায়াত, সেশন জট নিরসন সহ 9টি খাতকে অগ্রাধিকার দেওয়া হয়েছে। শিক্ষার্থীদের মতামত নিয়েই এমন ইশতেহার বলে জানায় প্যানেলটি। পরে বিকালে একই স্থানে 8 দফা ইশতেহার ঘোষণা করে ছাত্রদল সমর্থিত প্যানেল। শিক্ষা ও গবেষণাকে প্রাধান্য দিয়ে আধুনিক শিক্ষা বান্ধব ক্যাম্পাস গড়ে তোলা, মানসম্মত খাবার ও আবাসনের অধিকার নিশ্চিত করা ও শিক্ষার্থীদের নিরাপত্তাকে গুরুত্ব দেওয়া হয় ইশতেহারে। চাকসু নির্বাচনের আরো খবর জানাতে এই মুহূর্তে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে আমাদের সাথে যোগ দিয়েছেন সহকর্মী আব্দুল্লাহ রাকিব। আব্দুল্লাহ রাকিব, আজ তো বড় 2 প্যানেল বলতে গেলে ছাত্র শিবির সমর্থিত প্যানেল এবং ছাত্র দল সমর্থিত প্যানেলের পক্ষ থেকে ইশতেহার ঘোষণা করা হয়েছে। স্বতন্ত্র প্রার্থীরা কেউ ইশতেহার ঘোষণা করেছেন কিনা এবং এই ইশতেহার ঘোষণার পর ভোটারদের মাঝে কোনো ধরনের প্রতিক্রিয়া দেখা গেছে কিনা? দেখুন, এই মাত্রই ছাত্রদল সমর্থিত যে প্যানেলটি নির্বাচন করছে চাকসু নির্বাচনে, তারা তাদের ইশতেহার তুলে ধরেছেন, প্রায় 8 দফা ইশতেহার। এবং আমরা দেখছি শিবির এবং ছাত্রদলের যে ইশতেহার প্রায় কাছাকাছি ইশতেহারই। দুই পক্ষে আসলে বিশ্ববিদ্যালয়ের যে প্রধান যে সংকট বা সমস্যায় বলি আমরা আবাসন সংকট, সেটিকে তারা প্রাধান্য দিয়েছেন। তবে ছাত্রদল মূলত যে শিক্ষা এবং গবেষণা এই বিষয়টিকে তারা প্রাধান্য দিয়েছেন এবং তারা একই সাথে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য নিরাপদ ক্যাম্পাস বিনির্মাণ এবং পাশাপাশি পরিবহন ব্যবস্থার মান উন্নয়ন সেটিকেও তারা প্রাধান্য দিয়েছেন। এবং শিক্ষার্থীদের যে দাবিগুলো আসলে বিভিন্ন দিন তারা প্রচার প্রচারণার সময় পেয়েছেন, সেই দাবিগুলোর আসলে প্রতিফলন তারা বলছেন ইশতেহার। ছাত্রদল যেটি বলছেন যে তারা দলীয় লেজুর ভিত্তির বাইরে গিয়ে আগামী দিনে যদি তারা নির্বাচিত হন সেক্ষেত্রে তারা এই ইশতেহার গুলো বাস্তবায়নে তারা কাজ করবেন। একই সাথে তারা প্রশাসনের সহযোগী না হয়ে শিক্ষার্থীদের সহযোগী এবং শিক্ষার্থীদের দাবি আদায়ে তারা তাদের এই ইশতেহারগুলো বাস্তবায়ন করবেন। তবে দুই দলের কাছে আসলে যারা প্যানেল দুই দলের আসলে যে ইশতেহারগুলো ঘোষণা করেছেন তারা সেখানে তারা জানিয়েছিলেন যে আসলে আগামী 1 বছরের মধ্যে তাদের এই কর্মসূচি বা ইশতেহারগুলো আসলে বাস্তবায়ন সম্ভব কিনা তারা সেটি স্বীকার করছেন। হয়তো বা পুরোপুরি সম্ভব নয়, তবে তারা আগামী দিনে যতটুকু সম্ভব যে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মূল যে সংকট আবাসন, পরিবহন সহ অন্যান্য যে সংকটগুলো রয়েছে সেগুলো নিরসনে তারা একযোগে কাজ করবেন। এবং এই দুই দলের বাইরে মূলত আর আজকে কেউ স্বতন্ত্র বা অন্য যে প্যানেলগুলো আছে তারা কেউই এখনো পর্যন্ত ইশতেহার ঘোষণা করেনি। তবে শিক্ষার্থীরা যেটি বলছেন যে তারা ইশতেহারের পাশাপাশি প্রার্থী বিবেচনা করবেন, পাশাপাশি শিক্ষার্থী বান্ধব কতটা তারা কাজ করবেন সেটিও তারা গুরুত্ব দিবেন। একই সাথে ইশতেহারের মধ্যে কতটুকু আসলে বাস্তবায়নযোগ্য সেটিকেও তারা প্রাধান্য দিবেন। এবং আগামী যে কয়েকদিন প্রচার প্রচারণা রয়েছেন শিক্ষার্থীদের জন্য, তারা শিক্ষার্থীদের সাথে কতটা মিশতে পারেন আগামী দিনে এবং সেটিকে দেখভাল করে তারা আসলে আগামী যে চাকসুর যে প্রতিনিধি সেই প্রতিনিধি নির্বাচিত করবেন। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে জানাচ্ছিলেন সহকর্মী আব্দুল্লাহ রাকিব। চাকসু নির্বাচনের প্রচারণায় অভিনব কৌশল নিয়েছেন প্রার্থীরা। ভোটারদের দৃষ্টি আকর্ষণ করতে ঐতিহ্যবাহী গম্ভীরা নিয়ে হাজির হচ্ছেন অনেকে।
গণসংযোগ ও প্রচারপত্রেও এসেছে নতুনত্ব। উৎসব মুখর এই প্রচারণা ঘিরে ভোটারদের কৌতূহল চোখে পড়ার মতো। বিশ্ববিদ্যালয়ের শাটল ছেড়ে যাবার মুহূর্তে চলছে রাজশাহী অঞ্চলের জনপ্রিয় গম্ভীরা পরিবেশন। নানা এবং নাতি সেজে গানের সুরে বাদ্যের তালে নির্বাচনী প্রচার চালাচ্ছেন। সঠিক প্রার্থী বাছাই করতে ভোটারদের কর্তব্য নিয়ে তৈরি করা হয়েছে গান। ব্যতিক্রমী এই প্রচারণা ঘিরে ভোটারদের কৌতূহল কম নয়। গান প্রচারণা করে ওদের ব্যালট নাম্বার প্রকাশ করছে, ভালোই আসলে। লিফলেটগুলো দেখতে পাচ্ছি, এগুলো তো আগে দেখতে পাইনি। ডাকসু থেকে মনে হচ্ছে চাকসুতে আমি বেশি ভ্যারাইটি দেখতে পাচ্ছি, যেটা আমার খুবই ভালো লাগছে। বুঝতে পারছি না আসলে মানুষেরা কেমনে নিচ্ছে, আমার কাছে ঠিক আছে করুক নিজেদের মতো। শিল্পীরা বলছেন প্রচারে নতুনত্ব আনতে দেশীয় সংস্কৃতিকে বেছে নেওয়া হয়েছে। এর মধ্য দিয়েই তুলে ধরা হচ্ছে বিশ্ববিদ্যালয়ের নানা বাস্তবতা ও শিক্ষার্থীদের সমস্যা। আমি মনে করলাম তাদেরকে রুমে রুমে বিরক্ত না করে আমি কিভাবে তাদের মাঝে আমার কথাগুলো পৌঁছে দিতে পারি, সেই জন্য এই ব্যতিক্রমধর্মী উদ্যোগ নিলাম। ৩৫ বছর পরে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে একটা ইতিহাস হতে যাচ্ছে। এই ইতিহাসের সাথে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রত্যেকটা শিক্ষার্থী সাক্ষী হওয়া দরকার। এছাড়া গণসংযোগ ও প্রচারপত্রেও নানা নতুনত্ব নিয়ে এসেছেন প্রার্থীরা। ভোটারদের দৃষ্টি কাড়তে চলছে প্রাণান্ত চেষ্টা। প্রচারণার কৌশলটা যে যত ভিন্নভাবে নিতে পারে সেটাই বোধহয় বেটার, তাহলে আমাদের শিক্ষার্থীদের কাছে পৌঁছানোটা আরেকটু সহজ। আমাদের প্রিন্ট মিডিয়াগুলো বা সব জায়গা থেকেই অত গণসংযোগ আমরা পাচ্ছি না। সবার কাছে পৌঁছানোটা বেশ কষ্টসাধ্য কাজ হয়ে যাচ্ছে। তবু আমরা চেষ্টা করছি গণমাধ্যম কর্মী, অনলাইন এবং বিভিন্ন মাধ্যমে শিক্ষার্থীদের কাছে আমাদের বার্তাগুলো পৌঁছে দিতে। চাকসু নির্বাচনে কেন্দ্রীয় সংসদে ২৬ পদের বিপরীতে ৪১৫ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। হল সংসদে নির্বাচন করবেন ৪৮৬ জন, আর ভোটার ২৭,৫২১ জন। অনুপম শীল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, চট্টগ্রাম। এদিকে পূজার ছুটির পর জমে উঠেছে রাকসু নির্বাচনের প্রচারণা। কিন্তু ১৬ অক্টোবরের এই নির্বাচন নিয়ে শঙ্কায় স্বতন্ত্র প্রার্থীরা। পাল্টাপাল্টি অভিযোগের মধ্যেই প্রচার চালাচ্ছেন ছাত্রদল ও ছাত্র শিবিরের প্রার্থীরা। এদিকে সাধারণ শিক্ষার্থীদের চাওয়া কোনোভাবেই যেন বানচাল না হয় নির্বাচন। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ৩.৫ দশক পর হতে যাচ্ছে রাকসু নির্বাচন। এরই মধ্যে চতুর্থবারের মতো তফসিল ও নির্বাচনের তারিখ পিছিয়ে নির্ধারণ করা হয়েছে ১৬ অক্টোবর। নির্ধারিত সময়ে নির্বাচন আয়োজন নিয়ে শঙ্কার কথা জানিয়েছেন স্বতন্ত্র প্রার্থীরা। শঙ্কা তো থাকছেই, কারণ আমরা আগেও দেখেছি বিভিন্নভাবে আমাদের নির্বাচনটা কিন্তু পিছিয়েছে। তবে এবার আমরা চাই যে কোনোভাবে যাতে নির্বাচনটা না পিছায়। ছাত্র শিবিরের অভিযোগ, ছাত্রদল অর্থ ছড়ানোর পাশাপাশি লঙ্ঘন করছে আচরণবিধি। তবে এমন অভিযোগকে হাস্যকর বলছে ছাত্রদল। এই যে শঙ্কাটা তৈরি হয়েছে, এই শঙ্কাটা তৈরি হওয়ার পেছনে দায়ী কিন্তু বিশ্ববিদ্যালয় প্রশাসন এবং নির্বাচন কমিশনের। পরে আমরা লিখিত অভিযোগে জানিয়েছি যে ক্লাসরুমে গিয়ে প্রার্থীর প্রচারণা এবং এখানে আর্থিক লেনদেনের একটি বিষয় ঘটেছে তো ছাত্রদলের পক্ষ থেকে। ব্যাপারটা একদম হাস্যকর। হাস্যকর কেন বলবো, যেখানে আমরা নিজেরাই জানি না এরকম ঘটনা, তারা অভিযোগ করেছে সেটাও জানি না, আমরা গণমাধ্যম কর্মীদের মাধ্যমে জানলাম। আমি তাদের এই অভিযোগকে একদম সরাসরি উড়িয়ে দিলাম। এটা একটি মিথ্যা অভিযোগ। নির্ধারিত সময়ে নির্বাচন চান সাধারণ শিক্ষার্থীরা। তাদের অধিকার আদায়ে কাজ করবে এমন ছাত্র প্রতিনিধিকে বেছে নিতে চান তারা। নেতৃত্ব অবশ্যই ছাত্র বান্ধবী চাই, যে আমাদের নিয়ে কথা বলবে, আমাদের অধিকার নিয়ে। এমন কেউ আসুক যারা আমাদের চাহিদাগুলা বা আমাদের কথাগুলা বলবে। নির্বাচন কমিশন বলছে বিভিন্ন প্যানেলের অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে। সুষ্ঠু নির্বাচনের জন্য কাজ করছেন তারা। ১৬ অক্টোবর যে নির্বাচনের ডেট নির্ধারিত হয়েছে, ইনশাল্লাহ এই ডেটেই নির্বাচন হবে। নির্বাচন কমিশন পুরোপুরি প্রস্তুত। কয়েকটা বিষয়ে আমাদের নির্বাচন কমিশনের দৃষ্টি আকর্ষণ করা হয়েছে, আমরা সেগুলো দেখব। রাকসু নির্বাচনে ১১টি প্যানেলের প্রতিদ্বন্দ্বী প্রার্থী মোট ২৪৭ জন, আর ভোটার রয়েছে ২৮,৯০১ জন। মুস্তাফিজুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, রাজশাহী। টাঙ্গাইলের চারাবাড়ি এলাকায় ধলেশ্বরী নদীর ওপর নির্মিত সেতুর সংযোগ সড়ক ধসে ৫টি ইউনিয়নের লক্ষাধিক মানুষ যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছেন। মঙ্গলবার রাতে ব্রিজের পশ্চিম পাশের সংযোগ সড়ক ভেঙে যোগাযোগ বন্ধ হয়ে যায়। স্থানীয়রা জানান, সদর উপজেলার কাতুলি, হুগড়া, কাকুয়া, মাহমুদনগর ও নাগরপুরের ভাড়রা ইউনিয়নে যাতায়াতের জন্য ধলেশ্বরী নদীর ওপর ২০০৬ সালে সেতুটি নির্মাণ করা হয়। নির্মাণের পর থেকেই কয়েকবার সেতুর পূর্ব ও পশ্চিম তীরের অংশ ধসে যায়। সর্বশেষ গত বছরের ১০ জুলাই সেতুর পশ্চিম পাশের সংযোগ সড়ক ধসে ভোগান্তি পোহাতে হয়। এ বিষয়ে এলজিইডির প্রকৌশলী জাকির হোসেন বলেন, পানি উন্নয়ন বোর্ড, এলজিইডি,
সদর উপজেলা পরিষদের যৌথ উদ্যোগে দ্রুত সময়ের মধ্যে ব্যবস্থা গ্রহণ করা হবে। এর আগেও ভাঙছে, মাঝে মাঝে কিছু কিছু কাজ করে, তারপর যাতায়াত হয়, আবার ভেঙে যায়। আমি মনে করি যে স্থায়ী বাঁধের প্রয়োজন, এমনভাবে স্থায়ী বাঁধ দিব যাতে আর কোনো সময় জানি না আর ভাঙন শুরু হয়। এটা পানি উন্নয়ন বোর্ডের। এ বিষয়ে আরো বিস্তারিত জানাতে এই মুহূর্তে টাঙ্গাইল থেকে যোগ দিয়েছেন সহকর্মী মামুনুর রহমান। মামুনুর রহমান, এই যে মাঝে মাঝে ধসে যায় বলছেন স্থানীয়রা, এই ধসের কারণ আসলে কি? বিষয়ে কর্মকর্তাদের কোনো বক্তব্য পেয়েছেন কিনা এবং সাধারণ মানুষের দুর্ভোগ কমাতে এখন পর্যন্ত বিকল্প কোনো ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে কিনা? আপনার শেষের কথা থেকে শুরু করে বিকল্প কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। স্থানীয়ভাবে যেসব নৌকা রয়েছে সেসব নৌকাতেই এখানকার মানুষ যাতায়াত করছে। আর আপনি জানতে চাইলেন যে এটা প্রতি বছরই কেন ভাঙছে। আসলে প্রতি বছর কেন ভাঙছে এর পিছনে অনেক কারণ আছে। প্রথমত হচ্ছে যে কেউ কেউ মনে করছে যে ব্রিজের যে ডিজাইনটা হয়েছিল সেই ডিজাইনটা সঠিকভাবে হয়নি, অর্থাৎ নদীর যে গতিপথের মাথায় এই ব্রিজটি হলে এই ক্ষতিটি হতো না, সে জায়গায় হয়নি বলে প্রাথমিকভাবে আমরা একটা তথ্য পেয়েছি। আর একটা তথ্য আপনাকে বলি, প্রতি বছরই এই নদীর বিভিন্ন জায়গা থেকে বালু উত্তোলন করা হয়। এই বালু উত্তোলনের করার ফলে নদীর বিভিন্ন জায়গায় গর্তের সৃষ্টি হয় এবং যে কারণে তার প্রভাব এই নদীর বাম তীরে বা ডান তীরে পড়ে। আর যে ভাঙনের কথাটি আমরা বলছিলাম, এটা কিন্তু প্রতি বছরই ভাঙছে। গত 5 বছরের কথা যদি বলি, গত 5 বছরে আমরা নিয়মিতভাবে এখানে ভাঙতে দেখেছি। আর এতে হয়েছে কি, আপনাকে একটা তথ্য দিই, টাঙ্গাইল সদর উপজেলায় 12টি ইউনিয়ন, এর ভিতরে 5টি ইউনিয়নের লোকজন শুধু এই রাস্তাটি ব্যবহার করে। এর বাইরে নাগরপুর উপজেলার একটি ইউনিয়নের লোকজন যাতায়াত করে। পার্শ্ববর্তী সিরাজগঞ্জ জেলার চৌহালির কিছু লোক এখানে চলাচল করে। অর্থাৎ আমরা যদিও বলছি যে 1 লাখ লোক প্রতিদিন চলাচল করে, কিন্তু সুবিধাভোগী কিন্তু 4 থেকে 5 লাখ লোক। এই বিপুল সংখ্যক লোকজন যখন এই রাস্তাটি ব্যবহার করে, এটার যে পরিমাণ গুরুত্ব দেওয়ার কথা ছিল স্থানীয় জনগণের ভাষ্য অনুযায়ী, যে কর্তৃপক্ষ এই ব্রিজ এবং রাস্তা তৈরি করেছে তারা সেই পরিমাণ গুরুত্ব দিচ্ছে না। তবে আসার কথা হচ্ছে যে কিছুক্ষণ পরে কাজ শুরু হবে। আমরা যেটা দেখছিলাম যে আমরা জিও ব্যাগ আসতে দেখেছি, বাস আসতে দেখেছি এবং লেবার আসতে দেখেছি এবং বালু অর্থাৎ যেসব উপকরণ দিয়ে এই রাস্তাটি সংস্কার করা হবে সেগুলি এসেছে। কিন্তু উপকরণগুলোর কথা বলছেন, এগুলো তো অস্থায়ী উপকরণ। স্থায়ীভাবে এর সমস্যা সমাধানের জন্য কোনো ধরনের উদ্যোগ এখন পর্যন্ত নিয়েছে কিনা প্রশাসন? না, স্থায়ীভাবে উদ্যোগটা তো আসলে এভাবে নেওয়া যাবে না। এই স্থায়ীভাবে উদ্যোগ নিতে গেলে আপনাকে নদীর শাসন করতে হবে। সেক্ষেত্রে পানি উন্নয়ন বোর্ডকে একটি বড় দায়িত্ব নিতে হবে। এখানে স্থায়ী বাঁধ নির্মাণের জন্য যেসব কাজ করা দরকার, প্রকল্প তৈরি করা দরকার, সেগুলি প্রকল্প তৈরি করতে হবে। তো আমি সকালবেলায় কথা বলেছিলাম টাঙ্গাইলের পানি উন্নয়ন বোর্ডের যিনি নির্বাহী প্রকৌশলী রয়েছেন তার সাথে। তিনি যেটা বলেছেন যে তারা চিন্তা করছেন যে গত কয়েক বছর যাবতে এখানে যেহেতু নিয়মিত দুই পাশেই ভাঙছে, এ বিষয়ে তারা একটা প্রকল্প তৈরি করবে এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠাবে। এখন ঊর্ধ্বতন কর্তৃপক্ষ যদি বিষয়টির গুরুত্ব অনুধাবন করেন এবং এই বিপুল সংখ্যক মানুষের দুঃখের কথা যদি তারা ভেবে দেখেন এবং এ বিষয়ে যদি সময়োপযোগী সিদ্ধান্ত গ্রহণ করেন তাহলে সম্ভব। কিন্তু সেটা হতে গেলেও কিন্তু আরও 1 বছর থেকে 2 বছর সময় লাগবে। কিন্তু স্থানীয় জনগণ যেটা বলছে যে এখন টেম্পোরারি যে কাজটি করা হচ্ছে সেটাও যেন ভালোভাবে করা হয় এবং নির্মাণ যেসব উপকরণ রয়েছে বা নির্মাণের যে মানটি সেটা যেন ভালোভাবে তদারকি করা হয়। টাঙ্গাইল থেকে জানাচ্ছিলেন সহকর্মী মামুনুর রহমান। সুন্দরবনে আবারও বেড়েছে দস্যুদের তৎপরতা। জেলে ও বাওয়ালিদের জিম্মি করে টাকা আদায় করছে তারা। শারীরিক নির্যাতনে হাত পা অকেজো হয়ে গেছে অনেকের। আতঙ্কে পেশা ত্যাগ করছেন অনেক জেলে ও বাওয়ালি। বনদস্যুদের তৎপরতা রুখতে কঠোর পদক্ষেপের দাবি তাদের। সুন্দরবনের উপকূলীয় এলাকায় প্রায় 20 লাখের বেশি মানুষের বসবাস। তাদের বেশিরভাগই সুন্দরবনের উপর নির্ভরশীল। মাছ, কাঁকড়া শিকার, বন থেকে মধু ও গোলপাতা আহরণ করেই চলে তাদের জীবন। 2018 সালের 1 নভেম্বর সুন্দরবনকে দস্যুমুক্ত ঘোষণা করার আগ পর্যন্ত 32টি দস্যু বাহিনীর 328 জন আত্মসমর্পণ করেন। সে সময় তারা জমা দেন 462টি অস্ত্র, 504 রাউন্ড গুলি। তবে গেল বছরের 5 আগস্টের পর আবারও বেড়েছে বনদস্যুদের তৎপরতা। ডাকাতির জ্বালায় আমরা বনে খেলা যেতেও পারতিনি। যেভাবে জঙ্গলে ডাকাত নেমেছে আমরা তো জঙ্গলে যেতেই পারিনি। বনজীবীরা বলছেন আন্ধারমানিক, শিবসা, হরিণটানা সহ কমপক্ষে 20টি পয়েন্টে শরীফি, মজনু সহ কমপক্ষে 10টি বাহিনীর হাতে 1 বছরে 3 শতাধিক জেলে অপহৃত হয়েছে। মুক্তিপণ দিয়ে মুক্তি পান অনেকে। বনদস্যু তারা এসে তাদেরকে জিম্মি করে। জিম্মি করার ফলে
অনেক টাকার বিনিময়ে তাদের ছাড়ে নিয়ে আসতে হয়। এদিকে মুক্তিপণের জন্য বনজীবীদের অপহরণ করার কোনো তথ্য নেই বন বিভাগের কাছে। তবে দস্যুদের নিয়ন্ত্রণে পরিকল্পনার কথা জানিয়েছে পুলিশ। যারা কোনো জলদস্যু বা বনদস্যুর তথ্য দিবে তাদেরকে জেলা পুলিশের পক্ষ থেকে পুরস্কৃত করা হবে। এছাড়া আমরা সুন্দরবনের গাবুরা ইউনিয়নে আমরা একটি ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান দিয়েছি জনগণের CSR অ্যাক্টিভিটিসের মাধ্যমে জনগণ যেন পুলিশের কাছে আসে এবং পুলিশকে যেন তথ্য দেয়। দস্যু বাহিনীর তৎপরতা রুখতে প্রশাসনকে আরও কঠোর পদক্ষেপ নেওয়ার দাবি বনজীবীদের। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। প্রশাসনের আশ্বাসে 4 ঘন্টা পর চট্টগ্রাম রাঙামাটি খাগড়াছড়ি মহাসড়কের অবরোধ প্রত্যাহার করেছে হেফাজত নেতাকর্মীরা। সকাল 11:15টার দিকে অবরোধ তুলে নেয়ার পর স্বাভাবিক হয় যান চলাচল। এর আগে সকাল 7টার দিকে হাটহাজারী মাদ্রাসা ও কলেজ রোড এলাকার সড়কে অবস্থান নেয় বিক্ষোভকারীরা। এতে যান চলাচল বন্ধ হয়ে যাওয়ায় ভোগান্তিতে পড়েন সড়ক ব্যবহারকারীরা। অবরোধকারীদের দাবি, হেফাজতে ইসলাম বাংলাদেশের নির্বাহী সদস্য মাওলানা সোহেল চৌধুরীকে পরিকল্পিতভাবে বাস চাপা দিয়ে হত্যা করা হয়েছে। এই ঘটনায় জড়িতদের শাস্তির দাবিতে সড়কে অবস্থান নেয় তারা। গতকাল বিকালে রাউজান থেকে মোটরসাইকেলে করে হাটহাজারী যাওয়ার পথে বাস চাপায় নিহত হন সোহেল চৌধুরী। ঘটনার পর বাসসহ চালককে আটক করে পুলিশ। মা ইলিশ রক্ষায় কোস্টগার্ড নৌপুলিশের পাশাপাশি অভিযানে নেমেছে নৌবাহিনী। সকালে বরিশালের কীর্তনখোলা নদী থেকে শুরু হয় অভিযান। নৌবাহিনীর জাহাজ বানৌজা পদ্মার সদস্যরা এই অভিযান পরিচালনা করেন। এ সময় বানৌজা পদ্মার কমান্ডার লেফটেন্যান্ট কমান্ডার নাফিউর রহমান জানান, বরিশালের 9 জেলায় নৌবাহিনীর 17টি যুদ্ধজাহাজ এই অভিযানে অংশ নেবে। সরকারি নির্দেশনা অনুযায়ী আগামী 25 অক্টোবর পর্যন্ত চলবে এই অভিযান। এদিকে রাত থেকে 3 জেলায় অভিযান চালিয়ে 39 জেলেকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়। এছাড়া চাঁদপুরের পদ্মা ও মেঘনার বিভিন্ন পয়েন্টে অভিযান চালিয়ে 323 কেজি ইলিশ, 44,11,000 মিটার জাল ও 9টি মাছ ধরার নৌকা জব্দ করা হয়েছে। চলতি বছর মা ইলিশ সংরক্ষণ অভিযানে বরিশাল, পটুয়াখালী এবং তৎসংলগ্ন এলাকায় বাংলাদেশ নৌবাহিনী জাহাজ পদ্মা এই অভিযানে নিয়োজিত রয়েছে। হবিগঞ্জের নবীগঞ্জে চোরাই মোবাইল উদ্ধারের অভিযানের সময় পুলিশের ওপর হামলায় 5 পুলিশ সদস্য আহত হয়েছেন। এ ঘটনায় 3 জনকে আটক করা হয়েছে। মঙ্গলবার রাত 11:30টার দিকে নবীগঞ্জ পৌরসভার শিবপাশা এলাকায় এই হামলা হয়। পুলিশ জানিয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে নবীগঞ্জ থানার এসআই মেহেদি হাসানের নেতৃত্বে 7 জনের দল নোয়াপাড়া গ্রামের রুমন মিয়ার বাড়িতে অভিযান চালায়। এ সময় রুমনের সাথে বাগবিতণ্ডার এক পর্যায়ে পরিবারের নারী সদস্য সহ কয়েকজন দেশীয় অস্ত্র নিয়ে পুলিশের ওপর হামলা চালায়। এ ঘটনার পর ঘটনাস্থল অভিযানে চালিয়ে রুমনের ভাই মামুন সহ 3 জনকে আটক করা হয়। গুরুতর আহত কনস্টেবল শাহ ইমরানকে সিলেটের ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। গাজীপুরের কালিয়াকৈরে বিপুল পরিমাণ চোলাই মদ সহ 6 জনকে আটক করেছে যৌথ বাহিনী। সকালে উপজেলার ঠাকুরপাড়া এলাকায় সেনাবাহিনী, পুলিশ ও বিজিবি এই যৌথ অভিযান পরিচালনা করে। পুলিশ জানায়, ঠাকুরপাড়া এলাকায় দীর্ঘদিন ধরেই চোলাই মদ বানিয়ে বেচাকেনা করছে বেশ কয়েকটি পরিবার। এমন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সকালে অভিযান চালায় যৌথ বাহিনী একটি বিশেষ দল। অভিযানে ঠাকুরপাড়ার বিভিন্ন এলাকা, বন বিভাগের বিভিন্ন জঙ্গল ও ঘরের মেঝে খুঁড়ে এসব মদ উদ্ধার করা হয়। এ সময় 6 জনকে আটক করা হয়। উদ্ধারকৃত চোলাই মদ এলাকাবাসীর সামনে ধ্বংস করে দেয় যৌথ বাহিনী। আটককৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানিয়েছে পুলিশ। সিলেট ও সুনামগঞ্জের বিভিন্ন সীমান্তে অভিযান চালিয়ে 279টি গরু মহিষ আটক করেছে বিজিবি। বিষয়টি নিশ্চিত করেছেন 48 বিজিবি সহকারী পরিচালক আব্দুল্লাহ আল মুইদ। তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার ভোরে গোয়াইনঘাট উপজেলার বিছানাকান্দি সীমান্তের অভিযান চালায় বিজিবি। এ সময় পীরের বাজার এলাকা থেকে অবৈধভাবে বাংলাদেশে আসা 237টি গরু আটক করা হয়। একই সাথে সুনামগঞ্জ জেলার লাফার্জ বিওপির একটি টহল দল অভিযান চালিয়ে ভারত থেকে আসা 42টি ভারতীয় মহিষ আটক করে। আটককৃত এসব গরু মহিষের আনুমানিক বাজার মূল্য প্রায় 3 কোটি টাকা।
ইটাচকি নামক স্থান হতে 237টি গরু আটক করা হয় এবং ইটের টুক নামক স্থান হতে 32টি এবং অন্যান্য সীমান্ত হতে আরও 10টি, টোটাল 42টি মহিষ আটক করা হয়। খাগড়াছড়ি সদর থেকে পরিত্যক্ত একটি হ্যান্ড গ্রেনেড উদ্ধার করেছে পুলিশ। সকাল 11:30টার দিকে মধুপুর বাজার সংলগ্ন এলাকায় ঝোপের ভেতর থেকে গ্রেনেডটি উদ্ধার করা হয়। পুলিশ জানায় সকালে ঝোপের মধ্যে পরিত্যক্ত অবস্থায় গ্রেনেডটি পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। পরে পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে গ্রেনেডটি উদ্ধার করে। উদ্ধারকৃত বিস্ফোরকটি হ্যান্ড টিয়ার গ্রেনেড বলে জানায় পুলিশ। এটি কোনো সংস্থার বা কারা বহন করেছে তা জানতে তদন্ত চলছে, তবে এটি ভয়ানক কোনো বিস্ফোরক নয় বলে নিশ্চিত করেছে পুলিশ। গণ অভ্যুত্থানের পর গ্রাম আদালতের প্রতি আস্থা বাড়ছে, কমছে উচ্চতর আদালতের মামলা জট, এছাড়াও কমেছে জনহয়রানি ও অর্থ অপচয়। তবে অবকাঠামো ও জনবল সংকট সহ নানা সমস্যায় জর্জরিত গ্রাম আদালত। ইউনিয়ন পরিষদে চালু থাকা গ্রাম আদালত নিয়ে রয়েছে প্রচারের ঘাটতিও। আদালতে চাপ কমাতে ও প্রত্যন্ত এলাকার মানুষের ছোটখাটো বিরোধ স্থানীয়ভাবে মেটাতে 2006 সালে দেশের সব ইউনিয়ন পরিষদে চালু হয় গ্রাম আদালত। সপ্তাহের নির্দিষ্ট একটি দিনে নির্ধারিত কক্ষে এজলাস বসিয়ে চলে বিচার কাজ। কিশোরগঞ্জে 108টি ইউনিয়ন পরিষদে গ্রাম আদালত চালু রয়েছে, তবে অনেক ক্ষেত্রে ছোট কক্ষে এজলাস হওয়ায় দুর্ভোগে পড়তে হয় বিচার প্রার্থীদের। রয়েছে প্রচারের ঘাটতিও। জনবলের সমস্যা, অবকাঠামোর সমস্যা, প্রচারণার সমস্যা, এইগুলা যদি আমরা সংস্থা থেকে আমরা সহযোগিতা পাই তবে গ্রাম আদালত আরো বেগবান হবে। একই অবস্থা চুয়াডাঙ্গার 40 গ্রাম আদালতেও। পাবনার 74টি গ্রাম আদালতে গড়ে প্রতি মাসে 3 থেকে 5টি মামলা নিষ্পত্তি হয়। তবে গ্রাম আদালতের সুফল জনগণের দোরগোড়ায় পৌঁছাতে মাঠ পর্যায়ে প্রচার ও প্রশিক্ষণে জোর দিচ্ছেন সংশ্লিষ্টরা। যদি গ্রাম আদালত ক্ষমতা আরো বাড়ায় তাহলে জনগণ আরো উপকৃত হবে এবং স্থানীয়ভাবে আমরা ইউনিয়ন পরিষদের মাধ্যমে গ্রাম আদালত গঠন করে সেগুলো নিষ্পত্তি করতে পারবো। জমিজমা, পারিবারিক বিরোধ সহ 29টি ক্যাটাগরিতে গ্রাম আদালতে বিরোধ নিষ্পত্তি করা হয়। লক্ষ্মীপুরে বছরের প্রথম 9 মাসে 1635টি অভিযোগ নিষ্পত্তি করা হয়েছে। কোর্ট কাছারি যাইলে তো আমরা অনেক হয়রানি এবং অর্থদণ্ড হয়, তাই আমরা গ্রাম্য আদালত হিসাবে আমাদের বোর্ড অফিসে অভিযোগ করছি। কোর্টে গেলে মানুষ বিভিন্নভাবে হয়রানি, অর্থ সম্পদ অনেক কিছু নষ্ট হয়। এখানে আসলে সীমিত অর্থ বা সীমিত হয়রানি হয় না। গত বছরের 5 আগস্ট থেকে এ পর্যন্ত বরিশালের 88টি গ্রাম আদালতে প্রায় 2500 অভিযোগ নিষ্পত্তি হয়েছে। প্রশাসনের দাবি, গণ অভ্যুত্থানের পর দলীয় প্রভাব কমায় গ্রাম আদালতে আগ্রহ বেড়েছে। গরিব মানুষ যেন বিচারটা সহজে পায় এই জন্য আমরা প্রশিক্ষণের ব্যবস্থা করছি। যারা বিচার করবে তাদেরকে প্রশিক্ষণ দিচ্ছি এবং অনেকেই জানে না তাদেরকে জানাচ্ছি যে তারা গ্রাম আদালতেই এই সমাধানটা পাবে। গ্রাম আদালত সর্বোচ্চ 3 লক্ষ টাকা পর্যন্ত জরিমানা আদায় করে ফৌজদারি ও দেওয়ানি বিরোধ নিষ্পত্তি করতে পারে। রেশমি নন্দী, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এ বিষয়ে আরো বিস্তারিত জানাতে এই মুহূর্তে লক্ষ্মীপুর থেকে যোগ দিয়েছেন সহকর্মী আব্বাস হোসেন। আব্বাস হোসেন, অনেক এলাকার মতো লক্ষ্মীপুরেও তো গ্রাম আদালতের জনপ্রিয়তা বেড়েছে, সেক্ষেত্রে এর মান উন্নয়নে আর কি কি করা যেতে পারে এবং প্রচার বাড়ানোর জন্য কি ধরনের পদক্ষেপ নেওয়া হয়েছে? আসলে কিন্তু আমরা যেটা দেখেছি যে লক্ষ্মীপুরে গত 3 মাসে যদি মূল্যায়ন করি, এই 3 মাসের মূল্যায়নে গ্রাম যে আদালত রয়েছে, আদালতের বিভিন্ন কার্যক্রমে যে বিভিন্ন ধরনের যে পারিবারিক যৌতুক এবং দাঙ্গা হাঙ্গামা সহ ছোটখাটো যেসব বিষয়গুলো রয়েছে এগুলো নিষ্পত্তি করার কারণে চট্টগ্রাম এবং সিলেট বিভাগের মধ্যে প্রথম স্থান অর্জন করেছেন। এই ধারাবাহিকতা ধরে রাখার জন্য ইতিমধ্যে স্থানীয় সরকার বিভাগ এবং জেলা প্রশাসন, উপজেলা প্রশাসনের পক্ষ থেকে প্রত্যেকটি ইউনিয়ন পর্যায়ে যে বিভিন্ন ধরনের উদ্যোগ নেওয়া হয়েছে যেন সাধারণ মানুষ তারা যেন সেবা নিতে এসে যাতে কোনো ধরনের হয়রানির শিকার না হয় সে ধরনের ব্যবস্থা নেওয়া হচ্ছে। এবং পাশাপাশি আমরা দেখেছি গত কিছুদিন আগে জেলা প্রশাসক কার্যালয় এবং উপজেলা যে কার্যালয়ে কিন্তু চেয়ারম্যান এবং যে প্যানেল চেয়ারম্যান বা মেম্বারদেরকে নিয়ে বিভিন্ন ধরনের সভা হয়েছে। সেখানে কিভাবে গ্রাম আদালত থেকে মানুষ সেবা পেতে পারে সে ধরনের পরামর্শ দেওয়া হচ্ছে। অর্থাৎ প্রতিনিয়ত প্রচার প্রচারণা থেকে শুরু করে গ্রাম আদালত যেন মানুষ সুন্দরভাবে এই যে অল্প সময়ের মধ্যে যেন সেটি নিষ্পত্তি করতে পারে এই ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে জেলা পরিষদের পক্ষ থেকে। এর বাইরেও কিন্তু আমরা এখানে বিভিন্ন যে উপজেলা রয়েছে সেখানে কিন্তু 58টি ইউনিয়নের
যে গ্রাম আদালত রয়েছে, এই গ্রাম আদালতগুলোতে কিন্তু মূলত এই যে বিভিন্ন ধরনের বিচার প্রার্থীরা তারা আসে, তারা অল্প খরচে তারা সেখান থেকে তারা বিচার নিয়ে তারা সন্তুষ্ট প্রকাশ করেছেন এবং অনেকেই বলছেন যদি এক একটি যে অভিযোগ নিষ্পত্তি করতে থানা বা কিন্তু যদি আদালতের দোরগোড়ায় পৌঁছানো যেত তাহলে কিন্তু দীর্ঘ সময় লাগতো, অর্থ ব্যয় হতো, কিন্তু হয়রানির শিকার হতো। সেই ধরনের কিন্তু গ্রাম আদালত হচ্ছে না। অর্থাৎ গ্রাম আদালতে আমরা যেটা দেখেছি, মানুষ যে একজন নিরীহ বা অসহায় মানুষ তারা সহজেই গ্রাম আদালতে, যিনি গ্রাম আদালতের চেয়ারম্যান রয়েছেন তার কাছে এসে তাদের বিভিন্ন ধরনের যে অভিযোগ দিতে পারেন এবং সেখানে তারা বসে একজন চেয়ারম্যান বা ইউপি সদস্য যারা রয়েছেন তাদের মাধ্যমে শুনানির মাধ্যমে কিন্তু মূলত এইগুলা নিষ্পত্তি করেন এবং সেখানে তারা এই নিষ্পত্তির আলোকে যে সাধারণ মানুষ যারা রয়েছেন তারা বিচার পান। এর মধ্যে আমরা দেখেছি যে এখানে সর্বোচ্চ 3 লাখ টাকা পর্যন্ত তারা বিচার করা যে এখতিয়ার রয়েছে, জরিমানা করা এখতিয়ার রয়েছে, সেগুলো নিষ্পত্তি করতে পারেন গ্রাম আদালত। তবে আমি এখানে কথা বলছি লারকান্দি ইউপি যে যিনি রয়েছেন গ্রাম আদালতের চেয়ারম্যান মুজাম্মিল হোসেন মোহাম্মদ, তিনিও বলছেন একই কথা। তিনি বলছেন মানুষ যেন হয়রানির শিকার না হয়, মানুষ যেন সহজে এইসব গ্রাম আদালত থেকে মানুষ সহজে বিচার পায়, সে ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে প্রত্যেকটি গ্রাম আদালতে। তো এর মধ্যে আমরা শেখ হাসিনা পতনের পর এই লক্ষ্মীপুর 58টি ইউনিয়নের মধ্যে আমরা দেখেছি যে 35টি ইউনিয়নের চেয়ারম্যানরা লাপাত্তা রয়েছে। সেখানে যে সরকারি যে প্রশাসক নিয়োগ করা হয়েছে সেখানে প্যানেল চেয়ারম্যান থেকে গ্রাম আদালতের চেয়ারম্যান ঘোষণা করা হয়েছে, তারাই কিন্তু বিচার কার্যক্রম চালান। এর বাইরে অন্য যে ইউপিগুলো রয়েছে সেখানেও কিন্তু একই অবস্থা এই গ্রাম আদালতে পরিচালনা করা হচ্ছে। তবে গত এক বছর আমরা যেটা দেখেছি যে 1665টি অভিযোগ হয়েছে, সেখানে নিষ্পত্তি হয়েছে 1634টি। অর্থাৎ এইভাবে প্রতিনিয়ত এই যে গ্রাম আদালতে দ্রুত নিষ্পত্তি হচ্ছে। আব্বাস হোসেন, আপনাকে ধন্যবাদ। খাগড়াছড়িতে সাংবাদিকদের নিরাপত্তা ও স্বাধীনভাবে পেশাগত দায়িত্ব পালনে নিশ্চয়তার দাবিতে মানববন্ধন করেছেন জেলার সংবাদকর্মীরা। সকালে শহরের শাপলা চত্বরে খাগড়াছড়ি প্রেস ক্লাব ও সাংবাদিক ইউনিয়ন সহ জেলা এবং উপজেলার পেশাজীবী সাংবাদিকরা এই কর্মসূচি পালন করেন। এ সময় সাংবাদিক নেতারা সংবাদকর্মীদের নিরাপত্তা নিশ্চিতে প্রশাসনকে তাৎক্ষণিক ও দৃশ্যমান ব্যবস্থা গ্রহণের দাবি জানান। এছাড়া সামাজিক যোগাযোগ মাধ্যমে হুমকিদাতাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ এবং সাংবাদিক হয়রানি বন্ধে মনিটরিং সেল গঠন সহ 4 দফা দাবি জানান। পরে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি দেন তারা। সরকারি চেষ্টা করে আমাদের জায়গা থেকে তার না দেখে এমন মন্তব্য থেকে বিরত থাকুন। নোয়াখালীতে লাইভ ল্যাপারোস্কোপিক হার্নিয়া বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। সকালে নোয়াখালী জেনারেল হাসপাতালের সার্জারি বিভাগে এর আয়োজন করা হয়। বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস লিমিটেড কর্মশালাটিতে সায়েন্টিফিক পার্টনার হিসাবে কারিগরি সহায়তা প্রদান করে। এতে প্রধান অতিথি ছিলেন সোসাইটি অব এন্ডো ল্যাপারোস্কোপিক সার্জনস অব বাংলাদেশের আহ্বায়ক ও ঢাকা মেডিকেল কলেজের অধ্যাপক ডাক্তার জাহিদুল হক। দিনব্যাপী এই কর্মশালায় হাসপাতালে ভর্তি রোগীদের বিনামূল্যে সার্জারি সেবা প্রদান করা হয়। শেরপুরের নালিতাবাড়িতে একটি বাজারে আগুন লেগে পুড়ে গেছে 5টি দোকান। এতে প্রায় কোটি টাকার ক্ষতির দাবি ভুক্তভোগীদের। ভোরে উপজেলার সীমান্ত ঘেঁষা 12মারি মিশন মার্কেটে এই আগুনের ঘটনা ঘটে। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত। মুহূর্তের মধ্যেই আগুন ছড়িয়ে পড়ে। আসন্ন তীর্থ উৎসবকে ঘিরে দোকানগুলোতে বিপুল পরিমাণ পণ্য সামগ্রী মজুদ ছিল। মিশন কর্তৃপক্ষ জানায় মার্কেটের ভাড়ার আয়ে তাদের দৈনন্দিন ব্যয় নির্বাহ হয়। এছাড়া এসব দোকানের উপরই নির্ভর করতেন স্থানীয় ক্ষুদ্র ব্যবসায়ীরা। আকস্মিক এই ক্ষতিতে নিঃস্ব হয়ে পড়েছেন তারা। এরই সাথে শেষ করছি আজকে সমগ্র বাংলাদেশ। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবরের আরো বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব আর এক্সে। ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য। আমন্ত্রণ আমাদের পরের আয়োজনে।